ঢাকার আকাশ আজ সকাল থেকে মুখ গোমড়া করে আছে। জুলাই মাসের বৃষ্টি শুরু হলে সহজে থামতে চায় না। আরিফের 3 তলা ফ্ল্যাটের বারান্দার টবের গাছগুলো এই বৃষ্টিতে যেন বেশি সবুজ হয়ে উঠেছে। হাতে চায়ের কাপ, চোখে ভারী ফ্রেমের চশমা। আরিফ তাকিয়েছিল ভেজা রাস্তাটার দিকে। এই শহরটা তার কাছে বড্ড যান্ত্রিক। ইউনিভার্সিটির ক্লাস, সেমিনার, লাইব্রেরি আর এই ফ্ল্যাটের মধ্যেই তার পৃথিবী সীমাবদ্ধ। আরিফের জীবনটা একটা সরল রেখার মতোই। কোনো উত্থান পতন নেই, নেই কোনো নাটকীয়তা। বছর 5 আগে একটা সম্পর্কের ভাঙন তাকে শিখিয়েছে আবেগ যত কম প্রকাশ করা যায় ততই ভালো। তারপর থেকে সে নিজেকে বইয়ের পাতায় ডুবিয়ে রেখেছে। প্লেটো, ক্লান্ট, সার্থে এরাই তার সবচেয়ে কাছের বন্ধু। আজ ভার্সিটি বন্ধ। তার প্ল্যান ছিল পুরনো বইয়ের খোঁজে নীল খেতে যাবে। বৃষ্টিটা একটু কমতেই সে ছাতা আর কাপড়ের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। রিকশার হুড ফেলে ভিজতে ভিজতে যাওয়াটা তার কাছে এক ধরনের বিলাসিতা। বৃষ্টির ফোঁটা চশমার কাঁচের ঝাপসা আস্তরণ তৈরি করেছে। নিউ মার্কেটের মোড়ে আসতেই রিকশাটা ছেড়ে দিল। বাকি পথটা হেঁটেই যাবে। নীলক্ষেতের পুরনো বইয়ের দোকানগুলোতে একটা অদ্ভুত মায়া আছে। পুরনো কাগজের গন্ধ, ধুলোর আস্তরণ আর হাজারো না বলার গল্পের ভিড়। আরিফ ঠিক এমনই দোকানে ঢুকলো। সরগড়ি, দুপাশের বইয়ের স্তূপ এমন ভাবে রাখা আছে যে একজন মানুষ কোনো মতে হেঁটে যেতে পারে। সে এক দর্শনে বইগুলো খুঁজছিল। সেলফের ওপরের দিকে চোখ বোলাতে বোলাতে সে প্রায় অন্য মনস্ক হয়ে গিয়েছিল। হঠাৎই এক মৃদু সংঘর্ষ হলো। তার হাত থেকে বইটা পড়ে গেল। সরি, আমি ঠিক খেয়াল করিনি। আরিফ রীতিমতো চমকে তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির চোখে মুখে রাজ্যের ব্যস্ততা। পরনে সাধারণ সালোয়ার কামিজ, কাঁধে এক ভারী ব্যাগ আর হাতে মেডিকেল সায়েন্সের বিশাল এক বই। চুলগুলো এলোমেলো ভাবে খোপা করা। ইটস ওকে। আরিফ নিচু করে রীতিমতো বইটা তুলল। মেয়েটা একটু হাসলো, বড় অদ্ভুত সে হাসি। মনে হলো সে হাসতে ভুলে গিয়েছিল। জোর করে মনে করার চেষ্টা করছে। আসলে আমি ক্রিস অনটামিন একটা সেকেন্ড হ্যান্ড কপি খুঁজছিলাম। এই দোকানদার চাচা এমন জায়গায় রেখেছেন। আরিফ মেয়েটিকে ভালো করে তাকালো। চোখটা অসম্ভব ক্লান্ত, চোখে নিচে স্পষ্ট কালির ছায়া। কিন্তু সেই ক্লান্ত চোখে কি যেন একটা আছে যে আরিফকে কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দিল। আপনি কি মেডিকেলের? আরিফ জিজ্ঞেস করলো, যদিও উত্তরটা তার জানাই ছিল। হ্যাঁ, ফাইনাল ইয়ার। মেয়েটি আবার হাসলো। আর আপনি? আমি পড়াই দর্শন। ওয়াও, ফিলোসফি। মেয়েটার চোখে কৌতূহল যেন চকচক করে উঠল। খুব ভারী বিষয়। মেডিকেলের চেয়ে হালকা অ্যাটলিস্ট। আরিফ মৃদু হাসলো। দোকানের সেই সরু গলিতে দাঁড়িয়ে তাদের এই অদ্ভুত আলাপ চরিত হয়তো আর এগোতো না। কিন্তু ঠিক তখনই ঝুম বৃষ্টি নামলো। কারেন্ট চলে গেল। দোকানদার একটা রিচার্জেবল লাইট জ্বালতেই আলো আধারের একটা খেলা তৈরি হয়ে গেল। আজ মনে হয় আমার ফেরা হবে না। মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেলল। বৃষ্টির জন্য তো ঢাকা মাঝে মাঝে সুন্দর লাগে। আরিফ নিজের অজান্তেই কথাটা বলে ফেলল। মেয়েটি অবাক হয়ে তার দিকে তাকালো। আপনি বৃষ্টি ভালোবাসেন? খুব, প্রচন্ড। আরিফ বলল। যখন সব ধুলো রীতিমতো ধুয়ে যায়। মেয়েটির নাম নদী। আরিফ জানতে পারলো আরো 10 মিনিট পর, যখন তারা দুজনেই বৃষ্টি কমার অপেক্ষায় দোকানের সামনে ছোট্ট ছাউনির নিচে এসে দাঁড়ালো। নদীর কথা বলার ধরনটা অন্যরকম। সে খুব দ্রুত কথা বলে, যেন তার হাতে সময় খুব কম। কিন্তু তার কথার মধ্যেই হঠাৎ সে থেমে যায়,
কিছু ভাবে আবারও বলতে শুরু করে। আরিফ খেয়াল করলো মেয়েটা তার হাতের ব্যাগটা খুব শক্ত করে ধরে আছে। আমার না হোস্টেলে ফিরতে হবে, নদী বলল আকাশের দিকে তাকিয়ে। আজ ইন্টারনাল অ্যাসেসমেন্ট আছে। কিছু বাজে হয়েছে? পরীক্ষা খারাপ হলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, আরিফ বলল। মন খারাপের বিলাসিতা করার সময় নেই। নদী সরাসরি আরিফের চোখে তাকালো। আমার মা বলেন ডাক্তারদের মন খারাপ করতে নেই, তাদের শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। এই একটা লাইন আরিফ যেন মেয়েটার ভেতরে চাপা কষ্টটা দেখতে পেল। এই হাসি খুশি ভাবটা একটা মুখোশ মাত্র, এর আড়ালে আছে এক ক্লান্ত সৈনিক। বৃষ্টি একটু ধরে আসলেই নদী ব্যস্তভাবে রিক্সা খুঁজতে শুরু করলো। আরে বলল, যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি? নদী। আমি আরিফ। দেখা হয়ে ভালো লাগলো আরিফ সাহেব। ফিলোসফি নিয়ে আরেকদিন কথা হবে যদি বেঁচে থাকি। নদী একটা রিক্সায় প্রায় লাফিয়ে উঠে বসলো। আরিফ শুধু ট্যাগ ট্যাগ করে তাকিয়ে রইল। রিক্সাটার মোড় করতে দৃষ্টি আড়াল হয়ে গেল, কিন্তু নদী নামটা তার মাথায় গেঁথে গেল। ধুলো মাখা পুরনো বইয়ের দোকানে এক পশলা বৃষ্টির মতো করে। এক সপ্তাহ চলে গেল, আরিফের রুটিনের কোনো পরিবর্তন আসেনি। ক্লাস, লাইব্রেরির, ফ্ল্যাট, কিন্তু একটা পরিবর্তন তার ভেতরে ঠিকই হয়েছে। সে ইদানিং বারান্দায় দাঁড়ালেই শুধু বৃষ্টি দেখে না, সেভাবে নদী নামের সেই ক্লান্ত চোখের মেয়েটি কি এখনো তার হোস্টেলের জানালার পাশে বসে বৃষ্টি দেখছে, নাকি কোনো মোটা বইয়ের পাতায় ডুবে আছে? এই ভাবনাটা তাকে এক ধরনের অদ্ভুত সুখ দিচ্ছিল। সে জানত এই দেখা হওয়ার মানে নেই। ঢাকা শহরে প্রতিদিন হাজারো মানুষের সাথে হাজারো মানুষের দেখা হয়, কজনই বা মনে থাকে, কিন্তু নদীকে সে বলতে পারছিল না। সেদিন ছিল বুধবার। ক্লাস শেষ করে আরিফ টিচার্স লাউঞ্জে বসে খাতা দেখছিল। এমন সময় পিয়ন এসে জানালো একজন মেয়ে তার সাথে দেখা করতে চায়। আরিফ হতভম্ব হলো। তার সাথে সাধারণত ছাত্র ছাত্রী ছাড়া কেউ দেখা করতে আসে না। লাউঞ্জের বাইরে এসে সে দেখল নদী দাঁড়িয়ে আছে। আজ তার কাঁধে সে ভারী ব্যাগ, তবে আকাশের সাজটা একটু অন্যরকম। হালকা নীল রঙের একটা শাড়ি পরেছে, শুধুমাত্র চুলগুলো খোলা। আপনি? আরিফ যেন বিস্ময় চাপতে পারল না। আপনি আমাকে চিনলেন কি করে? নদী হাসলো আর বলল, আপনার ইউনিভার্সিটির নামটা সেদিন নীলক্ষেতের চাচার কাছ থেকে শুনেছিলাম, আর দর্শন বিভাগের আরিফ নামের টিচার্সটা খুঁজে বের করা খুব একটা কঠিন কাজ ছিল না। কিন্তু তা ঠিক, কিন্তু হঠাৎ করে? নদী একটু ইতস্তত করলো। আসলে আমি একটা বিপদে পড়ে এসেছিলাম। মানে ঠিক বিপদ না, একটা হেল্প। বলুন না। আমার একটা কাজিনের বিয়ে আজ সন্ধ্যায়। আমি হোস্টেল থেকে পারমিশন নিয়ে বেরিয়েছি, কিন্তু আমার কাজিনটা হঠাৎ করে ফোন করে বলল তার বরের বাড়ি থেকে একটা বই প্রেজেন্ট করতে চায়, যেটা সে কোথাও পাচ্ছে না। বইটা আপনার বিষয়ের। বইয়ের নাম কি? সিমন দ্য ব্যাবরিয়ান অব দ্য, মানে ওই দ্য সেকেন্ড সিক্সের বাংলা ওর মান আর কি। আরিফ হাসলো। আপনার কাজিনের পছন্দ আছে, আমার কাছে আছে বইটা, কিন্তু সেটা তো আমার ফ্ল্যাটে। আমি জানি। আমি খুব অদ্ভুত একটা রিকোয়েস্ট করছি। নদীর মাটির দিকে তাকিয়ে বলল, যদি আপনার খুব তাড়া না থাকে আমরা কি গিয়ে বইটা আনতে পারি? আমি আপনাকে রিক্সা ভাড়া দিয়ে দেবো। আরিফের এই যান্ত্রিক জীবনে এমন অদ্ভুত প্রস্তাব আগে কখনো আসেনি। সে কিছু না ভেবে বলল, চলুন না। আরিফের ফ্ল্যাটে এই প্রথম কোনো অতিথি এলো, যে তার কলিগ বা ছাত্র নয়। ফ্ল্যাটটা ছোট কিন্তু খুব গোছানো। এক পাশের পুরো দেয়াল জুড়ে বইয়ের তাক। আপনার তো দেখছি বইয়ের সমুদ্র। নদী মুগ্ধ হয়ে বলল, এটাই আমার সংসার। আরিফ তাক থেকে বইটা নামাতে নামাতে বলল। নদী বসল না, সে দাঁড়িয়ে পুরো ঘরটা দেখছিল। তার চোখ পড়ল বারান্দায়। আপনি কি চা খাবেন নাকি? আরিফ জিজ্ঞেস করলো। না না, একদম না, আমি এখনই চলে যাব। এমনিতেই আপনাকে অনেক কষ্ট দিলাম। কষ্ট নয়, বসুন না। আরিফ প্রায় জোর করে তাকে বসালো। বইটা তো পেলেন, এখন একটু বসতে তো পারেন, তাই না? আরিফ চা বানাতে রান্না ঘরে চলে গেল।
সে যখন ফিরে এলো তখন দেখলো নদী তার বারান্দায় দাঁড়িয়ে আছে। খোলা চুলগুলো যেন হাওয়ায় উড়ছে। সে খুব মনোযোগ দিয়ে টবের গাছগুলো দেখছে। এই গাছটার নাম কি? নদী জিজ্ঞেস করলো। এটার নাম ব্লিডিং হার্ট। নদী চমকে আরিফের দিকে তাকালো। কি অদ্ভুত নাম! ফুলের আকৃতিটা দেখুন না। আরিফ পাশে এসে দাঁড়ালো। যেন একটা হৃৎপিণ্ড থেকে রক্ত ঝরছে। নদী ফুলটার দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে করে বলল, কিছু কিছু নামের মধ্যে গল্প লেখা থাকে, তাই না? আরিফের কোনো উত্তর এলো না। সে শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়েছিল। শাড়িতে নদীতে অন্যরকম লাগছিল। সে ক্লান্ত ভাবটা আজ নেই, বরং এক ধরনের স্নিগ্ধতা আছে। চা খেতে খেতে তাদের অনেক কথা হলো। নদী বলল তার মেডিকেলের পড়াশোনার চাপের কথা, তার ছোট ভাই বোনের কথা, গ্রামের বাড়ির কথা। আরিফ শুনল। সে খুব ভালো শ্রোতা। আপনার বুঝি একাই থাকতে ভালো লাগে? নদী হঠাৎ করে প্রশ্নটা জিজ্ঞেস করলো। অভ্যাস হয়ে গেছে। আরিফ চায়ের কাপে চুমুক দিল। অভ্যাস খুব খারাপ জিনিস আরিফ সাহেব। এটা মানুষকে বাঁচিয়ে রাখে, আবার নতুন কিছু শুরু করতে দেয় না। কেমন যেন। আরিফ অবাক হয়ে ভাবল, এই চটপট মেয়েটা এত গভীর কথা কি করে বলে। যাওয়ার আগে নদী বইটা হাতে নিয়ে বলল, অনেক ধন্যবাদ। আমি জানি না এর ঋণ কবে পরিশোধ করব। ঋণ বাবার কোনো দরকার নেই। বইটা আপনার কাজিনকে পড়তে বলেন, আর বলবেন শুধু পড়লেই হবে না, বুঝতে হবে বইটার আসল মর্ম। নদী দরজার কাছে গিয়ে আবারও ঘুরে দাঁড়ালো। আরিফ সাহেব, আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? আসলে বইটা পড়ার পর আমার যদি কিছু প্রশ্ন জাগে। আরিফ তার ফোন নাম্বারটা দিল। নদী চলে যাওয়ার পর পুরো ফ্ল্যাটটা আবারও অদ্ভুত নিস্তব্ধতায় নেমে এলো। কিন্তু আজ এই নিস্তব্ধতা আরিফের কাছে একাকিত্ব মনে হলো না। তার মনে হলো বাতাস যেন হালকা সুবাস রয়ে গেছে। সেদিন রাতেই আরিফের ফোনে একটা মেসেজ এলো, বিয়ে বাড়িতে খুব হট্টগোল, কিন্তু আমি বারান্দায় এসে দাঁড়িয়েছি। আপনার ব্লিডিং হার্ট গাছটার কথা মনে পড়ছে। আচ্ছা, সব হার্টই কি ব্লিডিং করে? ইতি নদী। আরিফ মেসেজটা পড়ল। তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল, যা গত 5 বছরে কেউ দেখেনি। সে রিপ্লাই লিখল, কেবলমাত্র জীবন্ত হার্টগুলোই ব্লিডিং করে নদী। আমি অত্যন্ত আনন্দের সাথে আপনার গল্পের আরিফের পাঠানো সে মেসেজটা কেবলমাত্র জীবনের হার্টগুলো ব্লিডিং করে নদী পড়ার পর নদী অনেকক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। বিয়ে বাড়ির কোলাহল, কাজিনদের হাসি ঠাট্টা কিছুই তার কানে ঢুকছিল না। সে শুধু ভাবছিল এই প্রথম কেউ তাকে এভাবে বুঝতে পারলো। তার ডাক্তারি জীবনের আড়ালে সে আরেকটা সত্তা আছে, যে কবিতা লেখে, যে ক্লান্ত হয়ে গেলে কাঁদতে চায়। সে মানুষটাকে এই স্বল্পভাষী গভীর চেহারার দর্শনাস্ত্রের শিক্ষক এক মুহূর্তে চিনে ফেললেন। নদীর মনে হলো সে যেন এক দীর্ঘ মরুভূমি পাড়ি দিতে দিতে হঠাৎ এক পশলা জলের দেখা পেয়েছে। আরিফের জীবনও সেই রাতের পর থেকে সুখ পরিবর্তন এলো। তার ফ্ল্যাটের নিস্তব্ধতা আর আগের মতো শূন্য মনে হয় না। এখন তার মনে হয় এই নিস্তব্ধতার ওপাশে কেউ একজন আছে, যে তার মতোই রাত জেগে থাকে। তাদের মধ্যে মেসেজিং শুরু হলো, তবে সেটা গতানুগতিক। কি করো বা কি খেয়েছো গোছের নয়। তাদের আলাপচারিতা ছিল বেশ অন্যরকম। রাত 2টো হয়তোবা নদীর মেসেজ আসতো। সে তখন ওয়ার্ড থেকে ফিরছে। আজ একজন রোগীকে হারালাম, হার্ট অ্যাটাক। অথচ সন্ধ্যায় লোকটা দিব্যি গল্প করছিল। জীবনটা এত ঠুনকো কেন আরিফ সাহেব? আরিফ তখন হয়তোবা শাস্ত্রের কোনো লেখা পড়ছিল। সে রিপ্লাই দিত, কারণ জীবনটা ঠুনকো বলি তো এতটা মূল্যবান নদী। আমরা অমর হলে ভালোবাসার কোনো অর্থই থাকতো না। কখনো আরিফ তাকে আর্টিকেলের লিঙ্ক পাঠাতো, কখনো বা ভোরের আলো ফোটার আগেই নদী তার লেখা 2 লাইনের একটা কবিতা পাঠাতো, যা সে আর কাউকে দেখানোর সাহস পায়নি। শহরের ক্লান্ত আকাশে আমার এই স্বপ্নগুলো পোড়া কাগজের মতো ওরে। আরিফ তার উত্তরে লিখত, পোড়া কাগজও তো একসময় সাদাই ছিল আগুন লাগার আগে। এভাবেই চলছিল। দেখা দেখি নেই,
কথা বলা নেই, শুধু অক্ষরের মাধ্যমে দুটো অসমবয়সী ভিন্ন জগতের মানুষ একে অপরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠছিল। আরিফ বুঝতে পারছিল সে এই মেয়েটির ক্লান্ত চোখের হাসির মায়ায় জড়িয়ে যাচ্ছে, আর নদী বুঝতে পারছিল এই মেয়েটার গভীরতা তাকে আশ্রয় দিচ্ছে। দেখতে দেখতে মাসখানেক কেটে গেল। নদীর ফাইনাল প্রুফ বা চূড়ান্ত পরীক্ষা ঘনিয়ে এলো। মেডিকেলের এই শেষ পরীক্ষাটা একটা যুদ্ধের মতো। পড়াশোনার চাপ এতটাই তীব্র ছিল যে নদীর মাঝে মাঝে খেতেই ভুলে যেত, ঘুমাতে ভুলে যেত। তার টেক্সট মেসেজ আসা কমে গেল। আগে যেখানে 2-1 কথা হতো, এখন 3 থেকে 4 দিনেও একটা মেসেজ আসে। আরিফের অস্থির লাগতে শুরু করলো। সে জানতো নদী ব্যস্ত, কিন্তু তার মন কেন যেন মানত না। তার সেই পুরনো ভয়টা সম্পর্ক আরিফের অস্থির লাগত। সে জানতো নদী ব্যস্ত, কিন্তু তার মন মানত না। তার সেই পুরনো ভয়টা, সম্পর্ক হারানোর ভয় আবারও জেগে উঠছিল। সে কি আবার একা হয়ে যাবে? একদিন আরিফ কোনো রিপ্লাই না পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়ল। টানা 2 দিন নদীর কোনো খবর নেই। সে ঠিক করলো সে নিজেই তার খবর নেবে। ঠিকানা সে আগে থেকেই জেনে নিয়েছিল। বিকালে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে সে সোজা চলে গেল নদীর হোস্টেলে। মেয়েদের হোস্টেলের সামনে দাঁড়িয়ে সে একটু ইতস্তত বোধ করছিল। দারোয়ানকে বলতেই তিনি ইন্টারকমে জানালেন। কিছুক্ষণ পর যা ঘটল তার জন্য আরিফ মোটেই প্রস্তুত ছিল না। সে দেখলো নদী হোস্টেল গেট দিয়ে বেরিয়ে আসছে, কিন্তু এই কোন নদী? সে হাসি খুশি ভাবটা নেই। চোখ দুটো ফোলা, চুলগুলো রুক্ষ, গাল বেয়ে পানির দাগ শুকিয়ে আছে। তাকে দেখে নদী যেন ভূত দেখার মতো চমকে উঠল। আপনি এখানে? নদীর কণায় বিস্ময়ের চেয়ে আতঙ্ক বেশি। মানে বা তোমার কোনো খোঁজ পাচ্ছিলাম না তো 2 দিন ধরে। সব ঠিক আছে তো? আরিফের গলায় এক প্রকার উদ্বেগের ভার যেন আছে। নদীর কোনো উত্তর এলো না। সে গেটের গ্রিলটা শক্ত করে ধরে হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ল। শব্দহীন চাপা কান্না, শুধু তার কাঁধটা ফুলে ফুলে উঠছিল। আরিফ কি বুঝতে পারবে নাকি পারছিল না? হোস্টেলের সামনে একটা মেয়ে এভাবে কাঁদছে, সবাই তাকাচ্ছে। সে শুধু আস্তে করে বলল, চলো এখান থেকে একটু হাঁটি। তারা হোস্টেলের সামনের রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। নদী কিছুক্ষণ কাঁদতো, তারপর চোখ মুছে নিজেকে সামলে নিয়ে বলল, আমার হবে না আরিফ সাহেব, আমি পারবো না। কি হয়েছে? প্রফেট ডেট দিয়েছে আগামী মাসে। আমার কিচ্ছু পড়া হয়নি। এত পড়া আমি কিছু মনে রাখতে পারছি না। আজ মক টেস্টে আমি ফেল করেছি। সবাই হাসাহাসি করছিল জানেন। আর স্যার বলেন যে আমি নাকি ডাক্তার হয় নাকি আমার উচিত নয়। নদীর কথাগুলো কাঁচ ভাঙার মতো শোনাচ্ছিল। বাড়িতে বলতে পারছি না, বাবা অসুস্থ, মা আমার দিকে তাকিয়ে আছে। আমি ফেল করে সব শেষ হয়ে যাবে, আমার ছোট ভাইটার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। আরিফ থামলো, রাস্তার পাশে একটা চায়ের দোকানে দাঁড়ালো। 2 কাপ চা দিন তো, বলি সে নদীর দিকে তাকালো। নদী, আমার দিকে তাকাও। নদীর চোখ তুলল। তুমি ফেল করবে না। আপনি কি করে জানলেন? কারণ যারা হেরে যাওয়ার ভয়ে এত তীব্রভাবে কাঁদে তারা কখনো হারে না। ক্লান্তি আসতেই পারে, এটাই স্বাভাবিক। আরিফ পকেট থেকে একটা ছোট্ট ডায়েরি আর কলম বের করলো। এটা সে সবসময় সাথে রাখে। তুমি এখন থেকে ঠিক 1 ঘন্টা আমার সাথে কথা বলবে। কোনো পড়ালেখার কথা না, অন্য কথা। কিন্তু আমার সময়, এই 1 ঘন্টার সময় নষ্ট করলে তুমি প্রফেটে ফেল করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে। সে এই 1 ঘন্টা তারা অদ্ভুত সব গল্প করলো। আরিফ তাকে তার ছোটবেলার গল্প শোনালো। সে কিভাবে প্রথম দর্শনে প্রেমে পড়েছিল। নদীও এক সময় সহজ হলো। সে তার গ্রামের বাড়ির কথা বলল, তার পোষা বেড়ালটার কথা বলল। চা খেতে খেতে আরিফ দেখলো নদীর চোখ দুটো আবারও সেই পুরনো উজ্জ্বলতা ফিরে পাচ্ছে। যাওয়ার আগে আরিফ বলল, শোনো, মেডিকেল সায়েন্স আমি বুঝি না, কিন্তু আমি প্যাটার্ন বুঝি। তুমি তোমার রুটিনটা আমাকে লিখে দাও, আমি শুধু তোমাকে সেটা গুছিয়ে দেবো। কখন ঘুমাবে, কখন খাবে, আর কখন আধা ঘন্টা শুধু আকাশের দিকে তাকিয়ে থাকবে, কেমন? নদী যেন অবাক হয়ে বলল, আধা ঘন্টা আকাশের দিকে তাকিয়ে থাকবো? হ্যাঁ,
ওই আধা ঘন্টা তোমার মস্তিষ্ক যা পড়ছে না তা গোছানোর সময় পাবে। একটা কম্পিউটারকে রিস্টার্ট করতে হয় নদী। সেদিন রাতে আরিফ প্রথমবার নদীকে ফোন করলো। নদী ফোন ধরতেই সে বলল, এখন ঘুমাও, কাল সকাল 6টায় আমি ফোন করে তোমাকে জাগিয়ে দেবো, তারপর তুমি পড়তে বসবে, ঠিক আছে? যাও। নদীর মনে হলো তার কাঁধ থেকে যেন 10 মণ ওজনের একটা পাথর নেমে গেল। কেউ একজন আছে যে তার এই যুদ্ধটা ঠিকই বুঝতে পারছে। পরের 1 মাস ছিল আরিফ আর নদীর জীবনের এক অদ্ভুত অধ্যায়। আরিফ যেন নদীর লাইফ কোচ হয়ে উঠল। সে একেবারে প্রতিদিন সকালবেলা ফোন করে নদীকে ডেকে দিত। দিনের বিভিন্ন সময় মেসেজ পাঠিয়ে মনে করিয়ে দিত, এখন 10 মিনিট ব্রেক, বারান্দায় গিয়ে দাঁড়াও। আরিফ তার নিজের রুটিনও বদলে ফেললো। সে রাত জেগে নদীর জন্য নোটসের কঠিন কঠিন ইংরেজি লাইনগুলো সহজ বাংলায় অনুবাদ করে দিত। সে জানতো নদী ক্লান্ত থাকলে জটিল ভাষা বুঝতে পারে না। একদিন সন্ধ্যায় আরিফ ভার্সিটি থেকে ফেরার পথে নদীর হোস্টেলের সামনে থামলো। ব্যাগে করে সে একটা ফ্লাস্ক আর 2টো স্যান্ডউইচ নিয়ে গিয়েছিল। নদীকে নিচে ডেকে রীতিমতো ফ্লাস্ক ধরিয়ে দিল আর বলল, কিটা? চা, আদা চা। তোমার ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, বুঝতে পারলে? নদী ফ্লাস্কটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ আবারও ভেজে উঠল। আপনি এত কিছু কেন করছেন আরিফ সাহেব? আমি তো আপনাকে কিছুই দিতে পারবো না। আরিফ মৃদু হাসলো আর বলল, শোনো নদী, সবকিছু পাওয়ার জন্য করা হয় না নদী, কিছু কিছু কাজ শুধু করার জন্যই করা হয়। সেদিন রাতের বেলা নদী আরিফকে মেসেজ করলো, আমার খুব ভয় লাগছে। আরিফ লিখল, ভয় পাও ভালো, ভয় পেলে তুমি সতর্ক থাকবে, শুধু মনে রেখো তুমি কিন্তু একা নও। অবশেষে সেই দিনটা চলে এলো। নদীর ফাইনাল প্রব শুরু হলো। 10 দিন হলো পরীক্ষা চললো। এই 10 দিন আরিফ একটা ঘোরের মধ্যে ছিল। সে ঠিকমতো ক্লাস নিতে পারছিল না, বই পড়তে পারছিল না। তার সমস্ত মনোযোগ পড়েছিল নদীর ফোনের ওপাশে। সেদিন শেষ পরীক্ষা ছিল। সেদিন আরিফ ভার্সিটির ছুটি নিয়ে সকাল থেকে হাসপাতাল বর গেটের উল্টো দিকে অপেক্ষা করছিল। পরীক্ষা শেষ হবে বেলা 1টায়। 1টা বাজলো, 1:30টা বাজলো। ছাত্র ছাত্রীরা বেরিয়ে আসছে, সবার মুখে ক্লান্তি আর মুক্তির আনন্দ, কিন্তু নদীকে দেখা যাচ্ছে না। আরিফের বুকটা ধক করে উঠল। প্রায় 1:45টার সময় সে দেখলো নদী খুব ধীর পায়ে বেরিয়ে আসছে। তার বুক ফ্যাকাশে, সে আরিফকে দেখতে পায়নি। সে শুধু টলতে টলতে এগিয়ে আসছিল। আরিফ দৌড়ে তার কাছে এলো। নদী, কি হয়েছে? পরীক্ষা কেমন হলো? নদী আরিফের দিকে তাকালো। তার চোখের কোনো ভাষা নেই। সে শুধু ফিস ফিস করে বলল, ভাইবা বোর্ডে আমার শেষ প্রশ্নটার উত্তর দিতে পারেনি, ওরা আমাকে নদী তার কথা শেষ করতে পারল না। এতদিনের জমানো ক্লান্তি, চাপ আর উত্তেজনায় সে আরিফের বুকের উপরেই জ্ঞান হারিয়ে ঢলে পড়ল। আরিফ যেন চিৎকার করে উঠল, নদী, চোখ খোলো, চোখ খোলো নদী! রাস্তার মানুষ জমায়েত হয়ে গেল। সে কোলাহলের মধ্যে আরিফ নদীর ফ্যাকাশে মুখটা ধরে বারবার ডাকতে লাগলো। তার মনে হচ্ছিল তার নিজের পৃথিবীটা যেন এই মুহূর্তে থেমে গেছে। আরিফের পৃথিবীর সেই মুহূর্তে একটা ঝাপসা সাদা কালো ছবিতে পরিণত হলো। তার চোখের সামনের নদী রীতিমতো টলে পড়ছে। এটা কোনো সিনেমার ধীর গতির দৃশ্য নয়, এটা কঠিন বাস্তব। নদী, তার চিৎকারটা, আশেপাশের কোলাহল কেমন যেন হারিয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য আরিফ কি করে বুঝে উঠতে পারছিল না। সে দর্শন পড়ায়, সে জীবনের অর্থ খোঁজে, কিন্তু এই আকস্মিক পতনে সে কোনো অর্থ খুঁজেই পেল না। পরক্ষণে সে সম্বিতা ফিরে পেল। সে নদীকে প্রায় কোলে তুলে নিল। হেল্প প্লিজ, হেল্প! কেউ ওকে ধরুন, ধরুন না! নদীর নিজের হাসপাতালে তাকে ইমার্জেন্সিতে দেওয়া হলো। টয়লেটটা যখন ইমার্জেন্সি লেখা দরজার ভেতরে ঢুকে গেল, তখন আরিফের বাইরে থামিয়ে দেওয়া হলো। কাঁচের দরজার ওপাশে যে দেখলো নদীর সহপাঠীরা, জুনিয়র ডাক্তাররা, যাদের সাথে সে এতগুলো বছর কাটিয়েছে, তারাই আজ তাকে ধীরে ধীরে ঘিরে ধরেছে। কেউ পালস চেক করছে, কেউ দ্রুত ইঞ্জেকশন পুশ করছে। আরিফ দরজার বাইরে দাঁড়িয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার হাত কাঁপছিল,
শার্টের একটা অংশ ভিজে গেছে, যেখানে নদীর মাথাটা এসে পড়েছিল। সেদিকে তাকিয়ে সে অদ্ভুত একটা ঘোরের মতো লাগছিল। ঘন্টা খানেক পর একজন ডাক্তার বেরিয়ে এলেন। তিনি নদীর শিক্ষক, গম্ভীর মুখ। তিনি বললেন, আপনার পেশেন্ট কে হন, সত্যি করে বলেন। আমি আমি ওর। আরিফ কি বলবে বুঝে উঠতে পারল না। বন্ধু, ওর কি হয়েছে? সিভিয়ার এক্সেশন, প্যানিক অ্যাটাক এবং হাইপোগ্লোমিয়া। বড় হচ্ছে গত কয়েকদিনের মধ্যে ঠিক মতো ঘুমাতে পারেনি, খায়নি, ব্রেন ঠিকঠাক মতো অক্সিজেন পাচ্ছিল না। আমরা স্যালাইন দিয়েছি, আপাতত স্টেবল আছে। কিন্তু কিন্তু কি ডাক্তার? ওর হার্ট রেট খুব ইররেগুলার। আমরা কিছু টেস্ট দিয়েছি, এসিজি রিপোর্ট ভালো নয়। ওকে সিসিইউতে অবজারভেশন রাখতে হবে। সিসিইউ শব্দটা আরিফের বুকের ভেতরে হাতুড়ির মতো আঘাত করল। সে শুধু ক্লান্তির জন্য জ্ঞান হারায়নি। আমি কি ওকে দেখতে পারি ডাক্তার? এখন না, সে ঘুমাচ্ছে। আপনি বরং ওর পরিবারকে খবর দিন। আরিফ পকেট থেকে ফোনটা বার করলো। নদীর বাকি সে ফোন করে বলবে। কি বলবে? আপনার মেয়ে পরীক্ষা দিয়ে জ্ঞান হারিয়েছে। সে হোস্টেলের সুপারের নাম্বারে জোগাড় করে তাকে ফোন দিল। পরদিন সকালে নদীর জ্ঞান ফিরল। সে চোখ মেরে নিজেকে সিসিওতে এবং বিছানায় আবিষ্কার করে হতভম্ব হল না। তার সাথে বড় হলো সে ভাইভা বোর্ডের শেষ প্রশ্নটার উত্তর দিতে পারেনি। দরজা খুলে আরিফ ভেতরে ঢুকলো। তার চোখ খোলা। সারা রাত সে হাসপাতালেই কাটিয়েছে। আরিফ সাহেব, নদীর গলাটা বেশ দুর্বল শোনালো। আমি কি ফেল করেছি? আরিফ এগিয়ে এসে তার পাশে গিয়ে বসলো। খুব সাবধানে নদীর হাতটা ধরল। পরীক্ষার কথা ভুলে যাও, তুমি এখন ঠিক আছো, এইটাই সবচেয়ে বড় কথা, বুঝতে পেরেছ? আমার মা কি জানে? না না, আমি হোস্টেল থেকে জানাতে বলেছি। পড়াশোনার চাপে সামান্য অসুস্থ, ওরা আজ বিকেলের মধ্যে চলে আসবে। নদী ছাদের দিকে তাকিয়ে রইল। আমি ওদের মুখ দেখাবো কি করে? আমি যে পারলাম না, এত কষ্ট। চুপ! আরিফ তার আঙ্গুল দিয়ে নদীর ঠোঁট রাখলো। একটা পরীক্ষার সব নয় নদী। ঠিক সেই মুহূর্তে কেবিনের দরজা ঠেলে নদীর দুই বন্ধু হুড়বোড় করে ঢুকে পড়লো। তাদের মুখে যেন হাসি। নদী, নদী, তুই জানিস তোর কি হয়েছে? তুই জানিস কি হয়েছে? নদী যেন অবাক হয়ে তাকালো। আর রেজাল্ট আউট হয়েছে, তুই পাস করেছিস। সত্যি বলছি, ফার্স্ট ক্লাস, আমরা সবাই পাস করেছি। সত্যি বলছি রে। নদী খবরটা বিশ্বাস করতে পারলো না। সে আরিফের দিকে তাকালো। আরিফের চোখও যেন পানিতে ভিজে গেছে। শুনেছ? ডাক্তার, নদীর চোখ দিয়ে অঝ করে পানি পড়তে শুরু করলো। সে যেন কাঁদতে কাঁদতে হাসছিল। এতদিনের জমানো সব ক্লান্তি, সব কষ্ট এই অশ্রুতে যেন ধুয়ে যাচ্ছিল। আরিফ তার হাতটা আরো শক্ত করে ধরলো। তার মনে হলো জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত সে হাসপাতালের এই সিসিউতে বসেই দেখে ফেললো। নদীকে সিসিউ থেকে কেবিনে দেওয়া হলো। তার বাবা এলেন। আরিফ নিজেকে ভার্সিটির স্যার হিসেবে পরিচয় দিয়ে একটু দূরেই সরে গেল। কিন্তু সে মুহূর্তটা ছিল। নদীর ওষুধ, নদীর খাবার, সব সে নিজে তদারকি করছিল। এই অসুস্থতা যেন তাদের সম্পর্কটাকে অদ্ভুত স্বীকৃতি এনে দিল। নদীর মাও বুঝতে পেরেছিলেন এই স্বল্পভাষী শিক্ষক তাদের মেয়ের জন্য কতটা করছেন। দুদিন পর নদীর অবস্থা অনেকটাই ভালো হয়ে গেল। ডাক্তাররা আরো কিছু টেস্টের ফাইনাল রিপোর্টের জন্য অপেক্ষা করছিলেন। সেদিন বিকেলে কেবিনে নদী আর আরিফ একাই ছিল। আপনি যদি সেদিন না আসতেন, নদী আরিফের দিকে তাকিয়ে বলল, আমি হয়তো ওখানেই মরে পড়ে থাকতাম। আরে ওসব কথা বলে না। আর তার পাশে বসা। তোমার এখন অনেক কাজ বাকি, কত মানুষের চিকিৎসা করবে তুমি? নদী হাসলো। আপনি আমার ফিলোসফার, আপনি আমাকে বাঁচিয়েছেন। সেটা থেমে থেমে বলল, আরিফ সাহেব বলো না, এবার আপনি ছেড়ে তুমি বলে কি খুব অন্যায় হবে? আরিফ যেন চমকে তাকালো। সে মৃদু হেসে বলল, আমি তো এই দিনটার অপেক্ষা ছিলাম। ধন্যবাদ আরিফ। নদী বলল, আমার জীবনের সবচেয়ে কঠিন সময় তুমি আমার হাতটা ধরেছিলে, তুমি জানো? আরিফ কিছুই বলতে পারলো না। সে শুধু ভাবছিল এই হাতটা সে আর কখনো ছাড়বে না। সে ঠিক করলো নদী পুরোপুরি সুস্থ হলেই সে তাকে তার ফ্ল্যাটে নিয়ে যাবে।
তারা একসাথে বারান্দায় বসে চা খাবে। সে নদীকে প্লুটোর রিপাবলিক পড়ে শোনাবে আর নদীকে গ্রেস অ্যানাটমি বোঝাবে। জীবনের সবচেয়ে সুন্দর অর্থ কি সেটা বোঝাবে। তাদের এই অসময়ের সিম্ফনি যেন সবে মাত্র এক সুন্দর সময় খুঁজে পেতে শুরু করেছে। তখনই সবচেয়ে বড় ধাক্কাটা এলো। নদীর ফাইনাল রিপোর্টগুলো ভালো আসেনি। হেড অফ কার্ডিওলজি একজন প্রবীণ ডাক্তার আরিফকে এবং নদীর বাবাকে তার চেম্বারে ডাকলেন। এ দেখুন, তিনি এক্স-রে প্লেটটা লাইটের সামনে ধরে বললেন, নদীর যে সমস্যাটা হয়েছে তাকে স্ট্রেস ইউনিটেড কার্ডিওমায়োপ্যাথি। অতিরিক্ত মানসিক চাপে হার্টের একটা অংশে বেলুনের মতো ফুলে যায়, ঠিকঠাক মতো পাম্প করতে পারে না তখন সেটা। কিন্তু এইটা তো টেম্পোরারি, তাই না ডাক্তার? জাস্ট এগুলো তো ঠিক হয়ে যাবে। আরে প্রায় একজন ছাত্রের মতোই প্রশ্ন করলো। ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন। সাধারণত তাই হয়, কিন্তু ওদের ক্ষেত্রে কিন্তু তা হয়নি। ওর আগে থেকে একটা আনডায়াগনোজড কন্ডিশন ছিল, আর এই ফাইনাল প্রোভের স্ট্রেস একটা ট্রিগার হিসেবে কাজ করছে। ওর হার্ট মাসেলস পার্মানেন্টলি ড্যামেজ হয়ে আছে। খুব সহজ ভাষায় বলতে ওর হার্ট ফেইলিওরের দিকে যাচ্ছে, বুঝতে পারলেন? আরিফের পায়ের নিচ থেকে যেন বাটি সরে গেল। এর চিকিৎসা কি? মেডিসিন দিয়ে কন্ট্রোলে রাখতে হবে, কিন্তু সত্যি বলতে কি ওর হার্টের স্বাভাবিক অবস্থায় কখনোই ফিরবে না। ওর এই হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। ট্রান্সপ্লান্ট শব্দটা যেন একটা ফাঁকা করিডরে প্রতিধ্বনির মতো শোনালো। সবচেয়ে মর্মান্তিক সত্যটা ঘটলো এরপরে। নদী যে এখন নিজেই একজন ডাক্তার, সে তার নিজের ফাইলটা দেখতে চাইল। আরিফ বা তার মা বাবা কেউ আটকাতে পারল না। সে চুপচাপ ইনকোকার্ডিওগ্রামের রিপোর্টটা পড়ল। ইজেকশন ফ্র্যাকশন 25%। সে একজন ডাক্তার, সে জানে একজন সুস্থ মানুষের হার্টের পাম্পিং ক্ষমতা 55 থেকে 60% থাকে, আর 25% মানে কি সেটা সে ভালো করেই জানে। সে রিপোর্টের দিকে তাকিয়ে আরিফকে জিজ্ঞেস করলো, ওরে কতদিন সময় দিয়েছে আরিফ? আরিফ কোনো উত্তর দিতে পারল না। সে যেন কেঁপে উঠল। দুধে একটা শুকনো হাসি হাসল। অদ্ভুত তাই না? আমি ডাক্তার হলাম মানুষের হার্ট ঠিক করার জন্য, পড়াশোনা করলাম, আর এখন নিজের হার্টটাই। আরিফ ছোটকে নদীকে জড়িয়ে ধরল। নদী, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমরা বেস্ট ট্রাই করবো, বেস্ট চিকিৎসা করবো, দেশের বাইরে চলে যাবো। আরে তুমি চিন্তা করছো কেন? আমি আছি না, কোনো চিন্তা করো না তুমি। নদী যেন আরিফের বুকে মাথা রাখলো, খুব শান্ত গলায় বলল, আমার কোথাও যেতে ভালো লাগে না আরিফ। আমি তোমার বারান্দায় ব্লিডিং হার্ট গাছটা দেখতে চাই। আমাকে তোমার বাসায় নিয়ে চলো প্লিজ। নদীকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলো, তবে আরিফের ফ্ল্যাটে নয়, তার মা বাবা গ্রামের বাড়িতে নিয়ে যেতে চাইলেন। আরিফও সাথে গেল। পরবর্তী 2 মাস ছিল এক অদ্ভুত স্বপ্নের মতো। আরিফ তার ভার্সিটি থেকে লম্বা ছুটি নিল। সেই নদীর পাশেই থাকলো একটা শান্ত সবুজ গ্রাম। সেই প্রাণবন্ত ভাবটা যেন চলে গেছে। সে খুব ক্লান্ত থাকতো, সারাদিন বিছানায় শুয়ে থাকতো, আর আরিফ তার পাশে বসেই বই পড়তো। কি পড়ছো? কান্ত, তোমার ভালো লাগবে না? না, পড়ো না, তোমার গলাতে শুনতে আমার অনেক ভালো লাগে। আমার ফিলোসফার। একদিন ভোরবেলা নদীর খুব শ্বাসকষ্ট হলো। আরিফ তাকে ধরে জানালার পাশে বসালো। ভোরের আলো তখন ফুটছে। আরিফ 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 এই বলে খুব কষ্ট হচ্ছিল। বলো না নদী, বলো, তুমি আমাকে কেন এত ভালোবাসলে? আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। আরিফ নদীর কপালে চুমু খেলো। তার নিজের গলা ধরে আসছিল। তুমি আমাকে যা দিয়েছ আমি সারা জীবনও পেতাম না। তুমি আমাকে আবারও বাঁচতে শিখিয়েছো তুমি। নদী হাসলো সেই পুরনো বইয়ের দোকানের মতো ম্লান কিন্তু একটা ক্লান্ত হাসি। আমার সেই কবিতাটার কথা মনে আছে তোমার? শহরের সেই ক্লান্ত আকাশে আমার স্বপ্নগুলো পোড়া কাগজের মতো ওরে। আরিফ যেন লাইনটা শেষ করলো। আমার কোনো স্বপ্ন নেই আরিফ,
শুধু একটাই দুঃখ। কি বলো? তোমার বানানো এক কাপ চা করার খুব ইচ্ছা ছিল আমাদের বারান্দায় বসে। আরিফের চোখ ফেটে রীতিমতো পানি চলে এলো। সে বলল, আমরা আবারও যাব নদী, আমরা আবারও যাব, অবশ্যই যাব। তুমি সুস্থ হলে যাব, বিশ্বাস করো। নদী আর কিছুই বলতে পারল না। সে আরিফের কাঁধে বাঁধা রাখলো। বাইরে তখন ভোরের পাখি ডাকতে শুরু করেছে। সে ভোরের আলো পুরোপুরিভাবে ফোটার আগেই নদী চলে গেল, খুব নিঃশব্দে চলে গেল। আরিফের কাঁধে বাঁধা রেখে চলে গেল। সে ঘুমের মধ্যেই অন্য এক জগতে পানি দিল, যেখানে কোনো পরীক্ষা নেই, নেই কোনো ক্লান্তি, নেই কোনো হার্ট ফেইলিয়ারের ভয়। আরিফ যেন হতভম্বের মতো তাকিয়েছিল নদীর দিকে। 6 মাস পেরিয়ে গেল। জুলাই মাস, আবারও বৃষ্টি নেমেছে। আরিফ তার 3 তলা ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে 4 কাপ। তার ব্লিডিং হার্ট গাছটা ফুলের রীতিমতো ভরে গেছে। লাল হৃৎপিণ্ড থেকে যেন টুপ 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 করে রক্ত ঝরছে। ফ্ল্যাটটা আগের মতোই একদম যেন নিস্তব্ধ। কিন্তু এই নিস্তব্ধ এখন আর একাকিত্বের নয়। এই নিস্তব্ধতা মিশে আছে নদীর গলার স্বর, সেই ম্লান হাসি আর শেষ না বলা কথাগুলো। আরিফ টেবিলে রাখা একটা পুরনো ডায়েরি খুলল। এটা নদীর ডায়েরি। তার মা আরিফকে একটা দিয়েছিল। ডায়েরির শেষ পাতায় লেখা, প্রিয় ফিলোসফার, আপনি ঠিকই বলেছিলেন, কেবল জীবন্ত হার্টগুলোই ব্লিডিং করে। আমার হার্ট ব্লিডিং করতে করতে বড্ড ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ এই ক্লান্ত হার্টটা শেষ দিন পর্যন্ত শুধু আপনার জন্য বেঁচেছিল। বিদায়, আপনার নদী। আরিফ ডায়েরিটা বন্ধ করে দিল। সে চায়ের কাপে চুমুক দিয়ে দিল। চাটা একেবারেই ঠান্ডা, কেমন যেন বেশ বিষাদময়। সে আকাশের দিকে তাকিয়ে রইল। এই শহরের বৃষ্টি নামলে এখন সবকিছুই ধুয়ে যায়, কিন্তু কিছু স্মৃতি, কিছু অসমাপ্তি এবং অসমাপ্ত সিম্ফনি কখনো ধুয়ে যায় না। তা শুধু হৃৎপিণ্ডকে রক্তাক্ত করে ফেলে, সব সময় অগোচরে এবং প্রতিক্ষণে। এমনই সব গল্প পেতে স্পাইস অডিও গল্পকে বেশি করে সাবস্ক্রাইব করুন। সাথে ছিলাম আমি জেফরি খান। এমনই সব গল্প নিয়ে আবারও ফিরে আসবো আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্পাইস অডিও গল্পের সাথে থাকুন।